প্রথম দিনে দেখলাম একটা ছোট বাচ্চার কেস প্রথম না দ্বিতীয় দিন আলোচনা করলাম। প্রথম দিনই তো মনে হয় করলাম। আমরা টোটাল কয়টা ক্লাস করলাম? ২ টা না? এই মাসে? ২ টাই তো করলাম। তাহলে প্রথম দিন আলোচনা করছি। কার্সিনোসিনের বাচ্চা আমরা দেখলাম, যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, তাই না? যে অসুস্থ, অনেক জ্বর, কিন্তু তারপরেও পড়ালেখা করছে। তো কার্সিনোসিনে আমরা কি দেখলাম? জ্বর অবস্থায় দেখা যাচ্ছে যে বাচ্চা বই পড়ছে। কেন পড়ছে সেটা আমরা বুঝেছি। গত ক্লাসেই আমরা বুঝে ফেলেছি। তাই না? ইগনিশিয়ার বাচ্চাকেও আমরা দেখেছি যে তারা কাউকে কষ্ট দেয় না। তাই না? কষ্ট দিতে চায় না এবং মানে কি বলছে যে ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে অসুস্থতা নিয়ে সে ঠিক হচ্ছে না। তখন সে একটা পর্যায়ে ডিসকনসার্টেড হয়ে সে কি করছে? আমি কিছু খাবো না। মনে হয় যেন সে অসুস্থতার সাথে আড়ি পেতে বসে আছে। তাই না? বিষয়টা এরকম যে আমি যেহেতু ঠিক হচ্ছি না, তো আমিও আর কিছু করব না। আমি খাবো না, আমি কথা বলব না। এভাবে পড়ে থাকে। আমরা গত দিনের লাস্ট কেসে যেটা দেখালাম, আমি একটু অভিনয় করেও দেখাচ্ছিলাম যে বাচ্চা একদম পড়ে আছে, নেতিয়ে পড়ে আছে। হ্যাঁ? আমরা কিন্তু টরপর নিচ্ছি না। আমরা তাকে ডিসকনসার্টেডই নিচ্ছি। এগুলো হলো ডিসকনসার্টেড স্টেট। আমি একটু, একটু করে বোঝানোর চেষ্টা করেছি। আরো কিছু, কিছু আম কেস আমরা যদি দেখি তখন আমরা পাবো। তো সেইটা আমরা তখন আরো বুঝে যাব। তো এই আরকি। আমরা আজকে একটা কেস নিয়ে আলোচনা করব। আ কি ব্যাপার এত ঝামেলা করছে কেন? তো এই কেসটা একটু ভালো করে বোঝেন, হ্যাঁ? এরকম কেস আপনার চেম্বারে অনেক আসে, প্রতিদিনই আসে। হ্যাঁ? আমরা যদি একটু বুঝতে পারি, তাহলে ১-২ মিনিটের মধ্যে এই কেসগুলোকে সলভ করা সম্ভব এবং ম্যাজিক রেজাল্ট পাওয়া সম্ভব। ঠিক আছে? তো এইটা হলো, এই বাচ্চার বয়স ৩ বছরের মতো। তার প্রবলেম হলো এক্সিমা আরকি। হ্যাঁ? এক্সিমা এবং তার পায়ের গোড়ালি, এই সাইড গুলো আমি তো দেখাতে পারছি না। পায়ের একদম গোড়ালি থেকে এগুলো একদম খাঁজ, খাঁজ হয়ে ফেটে একদম রক্ত ঝরছে। বেশ কিছুদিন থেকে রক্ত ঝরছিল। আ কিছু ক্রিম, এন্টি ফাঙ্গাল ক্রিম ডাক্তার দেখায়ে আরো কিছু অ্যা মানে মলম-টলম মেখে কোনো কিছুই হয় না। কোনো উপকারই নাই, কোনো কিছুই নাই। তো যাক সামহাউ বাচ্চাটার মা বাচ্চা সহ আসে আরকি। তো বাচ্চাটা মায়ের কোলে একদম জাস্ট আমি যেভাবে বসে আছি, কতখানি দেখা যাচ্ছে। এই জাস্ট এরকম করে মায়ের কোলের মধ্যে এরকম করে মাথা দিয়ে এরকম করে বসে আছে। বসে থেকে এরকম করে দেখছে। কিন্তু চোখে মুখে একটা ভীতি, মানে একটা ছাপ, সেটা দেখা যাচ্ছে। তো বাস জাস্ট বসে আছে, আমি বসে আছি আমার চেয়ারে, আমার সামনের চেয়ারে না, পাশের চেয়ারে। আমার সামনে একটা ওয়াল বরাবর একটা আড়াআড়ি ভাবে একটা চেয়ার রাখা আছে। সে চেয়ারে মা বাচ্চা সহ বসে আছে। এবার আমি মার কাছে শুনলাম কি হইছে, কি, কি ট্রিটমেন্ট করা হইছে, কেমন করে কি হলো, সব শুনলাম। শুনে টুনে এখন দেখার জন্য এটা দেখতে হয় আমাদের। না দেখলেও চলে, কিন্তু দেখতে হয়। এটা নিয়ম যে রুগীকে আপনাকে অবশ্যই না দেখলে স্যাটিসফ্যাকশন থাকবে না। আবার আপনি যখন দেখতে যাবেন তখন তো রুগীর মধ্যে এক ধরনের রিঅ্যাকশন থাকে। সেটা থেকেও আমরা কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারি। তো আমাদের অবজারভেশন এর ইয়ের মধ্যেও একটা পড়ে যে দেখতে হবে। তো জাস্ট আমি আমার চেয়ার থেকে একটু, মানে উঠে একটু সামনের দিকে যেই একটা ধাপ দিতে লাগলাম, অমনি বাচ্চা সেই কান্না শুরু করে দিল। মানে আমি চেয়ার থেকে কেবল উঠছি, এরকম করে উঠে জাস্ট এরকম করছি। আর অমনি বাচ্চা কান্না শুরু করে দিল। আমি তাকে টাচই করিনি। তারপরেও সে কান্না শুরু, মানে আমাকে জাস্ট উঠতে দেখেছে। উঠে এক ধাপ, আর মানে এই দেখা মাত্রই বাচ্চা একদম কান্না শুরু করে দিল। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। আমাদের পেশেন্টের মধ্যে থেকে এই টাইপের ইমোশন, এই টাইপের ফিলিংস, এটাকে আমাদেরকে পিক করতে হয়। ঠিক আছে? তো তার চোখে মুখে একদম মানে ভয়ের ছাপ, ফিয়ারের যে বিষয়,
একদম চোখে মুখে ফুটে উঠেছে। আমি বলেছি না যে সবসময় চোখ দেখবেন, ফেস দেখবেন, আই এবং ফেস, চোখ এবং মুখ এটা দেখবেন। দেখলে বোঝা যায় একদম, একদম কাঁপুমুচু করে ভয়ে যেরকম থাকে ওইরকম হয়ে আছে। তো আমি আর আগালাম না, না আগায় আমার চেয়ারে আবার বসে পড়লাম। তো বাচ্চাটা আবার দুই চারটা কথা বলার পরে বাচ্চাটা একটু উম থামলো, জাস্ট কিছুক্ষণের, সরি, জাস্ট বাচ্চাটা কিছুক্ষণ আম, একটু থামলো। যেই থামলো অমনি বাচ্চার মাও চাচ্ছে যে আমি জিনিসটা ভালো করে দেখি। এবার মা বাচ্চাটাকে তুলে আমার কাছে, এই উনি উঠে আমার কাছে যেই মানে নিয়ে আসলো, পাটা এরকম করে ধরে যেই নিয়ে আসতে লাগলো, আর সেই জোরে কান্না, ভয়াবহ কান্না, মানে সেই চিৎকার। তো এই যে এই চিৎকার, এটা তো ভয়েই চিৎকার করলো, তাই না? তো এই ভয়টাই হলো এভিডেন্স। এটা আমাদেরকে ধরা জানতে হবে, এটা নিতে শিখতে হবে। হ্যাঁ, ওই ম্যাথমেটিকার মানে সেই বর্ণনা অনুযায়ী ইয়ে করবেন সেইভাবে কিন্তু হবে না, আপনাকে এই এই জিনিসগুলো দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ, এবং সেটার সাথে সাথে তার ওই ভয়টা কি, ভয়টাকে অ্যানালাইসিস করা শিখতে হবে। আমরা এটাই শিখবো, আমার আমার মূলত আমাদের টার্গেট এটা, আমরা এই অ্যানালাইসিসটা করা শিখবো। আসলে সে ভয়টা কেন পাচ্ছে। সাউন্ড কম হচ্ছে। এবার দেখেন তো সাউন্ড ঠিক আছে না, ওরকমই কম হচ্ছে। আমার কাছে তো এখনই কম মনে হচ্ছে, আগে ঠিক ছিল। হ্যাঁ, ঠিক ছিল। এবার দেখেন, আমি তো ঠিক মতোই রেখেছি, কম হবে কেন, একদম গলার কাছে, যাতে ইয়ে না হয়। এবার দেখেন তো ঠিক আছে। হ্যালো, ঠিক আছে ভাই। ঠিক আছে না? ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে বাচ্চাটা এরকম করলো, এই যে চিৎকারটা দিল, আমি যখন উঠে গেলাম তখনও সে কাঁদলো, আবার একটু থেমে মা যখন তাকে আমাকে দেখাতে নিতে আসলো তখনও থেমে গেল। আমার যারা পুরনো আছেন তারা তো বুঝেই গেছেন, কারণ আমি মেডিসিন পড়াইছি। তো এবার আমি, মা যেহেতু উঠে আসছে, কাঁদছে, এবার আর মা বসলো না, মা চলে আসলো। আমি বাচ্চার পাটা এইভাবে, এইভাবে, এটা পা, আমি পাটাকে এইভাবে ধরলাম, ধরে জাস্ট এরকম করে একটু, মানে দেখতে তো হবে, এই ঘুরাই ঘুরাই একটু দেখার জন্য ইয়ে করছে। এবার বাচ্চা কি করছে, আমি তো হাত এইভাবে, দেখেন আমাকে দেখা যাচ্ছে মনে হয়, দেখা যাচ্ছে না, এইভাবে, হ্যাঁ। এবার বাচ্চা করছে কি, আমি এভাবে ধরে আছি, এটা তার পা, আমি এভাবে ধরে আছি। এখন বাচ্চা করছে কি, আরেকটা পা দিয়ে আমার এই হাত থেকে পুশ করছে, জাস্ট এইভাবে এরকম করে, এরকম এরকম করে পুশ করছে। ঠিক আছে, এটা অবজারভেশন, আপনাকে কিন্তু এটা দেখতে হবে। পাটা ধরেছি আর পা, এই সরি, পাতা ধরেছি, আরেক পা দিয়ে সে আমার হাতটাকে এইভাবে পুশ করছে। আর এই ধরার পরে তার চিৎকারের সাউন্ডটা আরো আরো জোরে হয়ে গেল। তো এই যে পুশ করার কারণটা কি জানো, যাতে আমি তার পাটা টাচ না করি, টাচ না করি, তাই না? আর সাথে তো চিৎকার তো আছেই। তো এই মানে আমাদের দেখতে হয় এই ভয়ের সাথে বাচ্চা কি অ্যাডাপ্ট করছে, তার অ্যাডাপ্টেশনটা কি হচ্ছে। ঠিক আছে। তো আমাদেরকে সব সময় করতে হবে কি, বাচ্চা পেশেন্ট মানে চাইল্ড কেস ডিল করার সময় সব সময় চাইল্ডের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে হবে। আপনি যদি ফিজিশিয়ানের অ্যাঙ্গেলে বা ফিজিশিয়ানের চেয়ারে বসে ডাক্তার ট্যাগ লাগায় আপনি যদি সেই লেভেলে, সেই অ্যাঙ্গেলে চিন্তা করেন তাহলে হবে না। বাচ্চার মনের মধ্যে কি চলছে সেটা আপনাকে বাচ্চার পয়েন্ট অফ ভিউতে বুঝতে হবে। আপনি বাচ্চা হলে আপনি কি করতেন, আপনার মধ্যে কি চিন্তা থাকতো, সেই অ্যাঙ্গেল আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো বাচ্চা চিন্তা করছে, তার চিন্তার ইয়েটা হচ্ছে এরকম, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হয়। হ্যাঁ, যে বাচ্চার চিন্তা হচ্ছে যে এই ডাক্তার আমার যে পাটা ধরলো, এই ডাক্তারটা বেসিক্যালি আমার জন্য থ্রেট, এবং সে সেটা চায় না। সে চায় না যে ডাক্তার তার পাশে যাক। প্রথমে আমি যখন যেতে চাচ্ছিলাম
আমি তার পাশে যাই বা তার কাছে যাই, গিয়ে তার কোনো ক্ষতি করি। এর ব্যাকগ্রাউন্ড খুঁজলে হয়তো পাওয়া যাবে, আমি অত দূর যাচ্ছি না। আমি ডাইরেক্ট একটা অ্যাকশন আপনাদেরকে বুঝাই দিলাম। এই কারণেই সে চিৎকার করছে, এবং চিৎকার করায় আমি তো প্রথমবারে গেলাম না, আমি আমার চেয়ারে এসে বসলাম। তো এইখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট একটা রুব্রিক্স নিতে পারি। কিসের রুব্রিক্স? ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ। আচ্ছা, আগেই নিয়ে নিলেন, আচ্ছা একটু পরে নেন। আর কি নিতে পারি? ফেয়ার ইনজুর বিন ইনজুর। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা নিলাম, শেয়ার দিলাম, আমরা নিলাম ফেয়ার ইনজুর বিং ইনজুর। ঠিক আছে, আমরা ফেয়ার ইনজুর অফ বিং ইনজুরড নিয়ে নিলাম। এটা আপনারা ফেয়ার, লিখে নিতে পারেন। আচ্ছা ফেয়ার বিট্রেট অফ বিং যদি নেই? না, এখানে তো বিট্রের কিছু নাই। এখানে বিট্রের কোন অ্যাঙ্গেল থেকে নেবেন? আমি বিট্রে যখন পড়াইছিলাম, বিট্রের যে শর্তগুলা দিয়েছিলাম, সেই শর্তগুলোর একটাও কিন্তু পূরণ হলো না। তার এখানকার ভয়টাই হচ্ছে ইনজুরি। ইনজুরি মানে কি? ইনজুরির আমি কি বলেছিলাম, কারণ মনে আছে? ইনজুরি আমরা কাকে বলি? ইনজুরিতে কি থাকে? আমি 3-4টা শর্ত বলেছিলাম। আমি সবসময় পড়াতে গেলে যেটা বলি, কি বলি, কিছু অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি মেলে তাহলে আমরা এই ওয়ার্ডটা নিব। হ্যাঁ, এখানে কিন্তু বিট্রের অ্যাট্রিবিউট মিলতেছে না। এখানে ইনজুরি, ইনজুরি হচ্ছে ছেদ। আমি যে এখন কন্টেন আছি, সে যখন আমার চেম্বারে বসে তখন কিন্তু সে কান্নাকাটি করছিল না, তার মানে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল। কিন্তু আমি তার কাছে গেলে, মানে ডাক্তার তার কাছে গেলে যদি কোনো ক্ষতি করে দেয়, তাহলে তার ওই কন্টেন্ট যে ভাবটা, যে সে যে শান্ত বা ইয়ে ছিল, সেটার মধ্যে একটা ছেদ পড়ে যাবে। ইনজুরির অন্যতম ইয়ে হলো ছেদ, ছেদ থাকতে হবে, তাই না? তো এইটা বেসিক্যালি হলো ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড। ঠিক আছে, শেয়ারিংটা বন্ধ করে দিলাম। তো মানে কি? মানে হলো ডাক্তার এখন আমার কাছে আসবে, আমার কাছে আসলে সে তো আমার ইনজুরি করবে, আমার ক্ষতি করবে। আমার কাছে আসলে কোনো ক্ষতি করবে সেটা সে ভাবতেছে, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করতে বলছি, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে না। ওই বাচ্চার মাথায় কি ঘটছে সেটা আপনাকে একটা অনুমান করতে বলছি, তার অনুমানটা হচ্ছে এটাই। এবং দ্বিতীয় যে বিষয়টা, এই বাচ্চার মা আমাকে বলল যে এই বাচ্চা এখানে আমাকে হাতই লাগাতে দেয় না। এমনি সময়, মানে আমার চেম্বারে বলে না, এমনি তার বাসাতেও তার হাত লাগাতে দেয় না। তো আমরা বাচ্চাটার ক্ষতটা যখন আহ, মানে দেখার সময় আমি যখন তার পাটা ধরতে গেলাম, তখন সে কি করলো? আরেক পা দিয়ে আমার হাতটাকে পুশ করে হটাই দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, কারণ কি? যে আমি ধরলাম, ভবিষ্যতে তার ওই জায়গায় আরো বেশি ক্ষতি, এমনি সে কষ্ট পাচ্ছে, আমার ধরার ফলে তার কষ্টটা, তার ক্ষতিটা আরো বেশি হতে পারে। এটা তার ভবিষ্যতের ভয়। মানে ফেয়ার, ফেয়ার কি হয়? ফেয়ার আমি সবসময় বলেছি, ফেয়ার হলো সবসময় ফিউচারের, এটা মাথার মধ্যে রাখেন। ফেয়ার হলো সামনের ভয়, সামনের দিন। ফেয়ার মানে হলো ফিউচার। তো এই রুব্রিকটা হলো আমি কিছু করাতে পাশে সে যাতে ইনজুর্ড না হয়ে পড়ে, ইনজুরি যাতে না হয়ে যায়, পাশে তার যদি কোনো কষ্ট না হয়ে যায়, পাশে তার যদি কোনো ক্ষতি না হয়ে যায়। তো এর সাথে আরেকটা রুব্রিক্স চলে আসে। মা বলছিল যে আমার এখানে হাত লাগাতে দেয় না, ধুতে দেয় না, পরিষ্কার করতে দেয় না। তাহলে এটা হলো ফেয়ার সাফারিং। তাহলে কি আসলো? ফেয়ার ইনজুরি আসলো, আর ফেয়ার সাফারিং। আমি আবার ইয়েতে চলে যাই। ফেয়ার সাফারিং, একটা ইনজুরি নিলাম, আর একটা হলো ফেয়ার সাফারিং। ফেয়ার সাফারিং কেন সে ধুতে দেয় না? কারণ তার ভোগান্তিটা বেড়ে যেতে পারে, তার কষ্টটা বেড়ে যেতে। আমি সাফারিং এর আরো বিস্তারিত আলোচনা করছি, সাফারিং নিয়েই আলোচনা হবে আজকে ক্লাসে। হ্যাঁ, ইনজুরি নিয়ে তো আমি এর আগেও আলোচনা করেছি। তো তার মধ্যে ফেয়ার সাফারিং আছে। তাহলে ছোট্ট একটা অ্যাকশন, এই বাচ্চাটা কি করলো? আমি যখন, ভালো করে বোঝেন, আমি যখন তার কাছে যেতে লাগলাম, অথবা তার মা যখন আমার কাছে আসতে লাগলো, তখন সে কান্না জুড়ে দিল। কেন কান্না জুড়ে দিল? আমার দ্বারা তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার দ্বারা তার যদি কোনো, এখন
ক্ষতির মধ্যেই আছে, কিন্তু অ্যাটলিস্ট তো কন্ট্রোলে আছে, কিন্তু আমার দ্বারা তার যদি সেই স্থিতিশীল অবস্থার মধ্যে একটা ছেদ পড়ে যায়, একটা ব্রিজ তৈরি হয়ে যায়, এই কারণে সে কি করলো, কান্না জুড়ে দিল। তার মানে কি, তার মধ্যে কাজ করছে ফেয়ার ইনজুরি অফ বিইং। আর তার সাথে কি, মাকে হাত লাগাতে দেয় না, ধুতে দেয় না, পরিষ্কার করতে দেয় না। কেন দেয় না? ওই একটাই, যে ফেয়ার সাফারিং, হাত হাত দিলে ধুলে আমার তো সাফারিংটা বেড়ে যাবে। ছোট্ট একটা অ্যাকশন, ছোট্ট অ্যাকশনের মধ্যে আমরা কিন্তু দুটা রুব্রিক্স খুব সহজেই পেয়ে গেলাম। এইরকম প্রেজেন্টেশন আপনার চেম্বারে আপনারা যখন পাবেন, আপনারা অবশ্যই স্ট্যামোনিয়ামের কথা চিন্তা করবেন। ছোট্ট একটা জায়গায় কিন্তু কিছু কনফার্মেটরি জায়গা আছে, সেটা আমি বলে দিচ্ছি। তো এই বাচ্চাটা হচ্ছে স্ট্যামোনিয়াম, এটা খুবই কমন, আমাদের চেম্বারে রেগুলার আসে, রেগুলার আসে। আমি তো এই সিম্পল একটা বিষয়ের উপরে আমার সাথে ডক্টর মোস্তাক ভাই আছেন, উনি ইয়ে করেন, জাস্ট সিম্পল একটা জায়গা। স্ট্যামোনিয়াম কিন্তু এত সিম্পল না, আমরা আরেকটু আরেকটু বিশদ ভাবে চিন্তা করি, আরেকটু ঢুকে চিন্তা করি। উনি এই সিম্পল জিনিসের উপরে উনি এগুলা চিন্তাও করেন না, জাস্ট একটা বাচ্চাকে এরকম একটা ইয়ে দেখে তিনি স্ট্যামোনিয়াম দিয়ে দিলেন। স্ট্যামোনিয়াম দেওয়ার উইদিন 5 ডেজ, এক সপ্তাহ না, 5 ডেজে তার মুখে এগুলাতে প্রচুর আঁচিল ছিল, ছোট বাচ্চা, কিন্তু এই এগুলাতে অনেক ছোট 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 আঁচিল ছিল। জাস্ট উইদিন 5 ডেজ, মানে সেকেন্ড ফলো আপে একদম তার মুখ ক্লিয়ার। স্ট্যামোনিয়াম, স্ট্যামোনিয়াম আপনি যদি ওয়ার্টের মধ্যে যান, ওয়ার্ডস এর মধ্যে, তাহলে ওই ফেসিয়াল ওয়ার্টের মধ্যে ডেফিনেটলি আপনি স্ট্যামোনিয়াম পাবেন না। স্ট্যামোনিয়াম কোনো ম্যাট্রিমেডিকার মধ্যে আপনি ওই আঁচিলের এই জিনিসগুলো পাবেন না। তারপরে এগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে। তো আমরা যদি আমাদের মূল জায়গায় থাকি, ট্রিট দ্য পেশেন্টে যদি থাকি, তাহলে ডেফিনেটলি যে কোনো ওষুধ, যে কোনো কাজ অসাধ্যকে সাধন করে দিতে পারে। আপনাকে পেশেন্টটাকে বুঝতে হবে। কিন্তু আপনি যদি ট্রিট দ্য ডিজিজের পেছনে ছোটেন, আমরা অধিকাংশই তাই করি, তাহলে কিন্তু এই জিনিসগুলো ওইভাবে আসে না। তো যাক, আপনারা এরকম প্রচুর রুগী পাবেন, বলা যায় প্রতিদিন এরকম বাচ্চা, যারা 10টা 15টা করে বাচ্চা রুগী দেখেন, বা 20, মানে 10, মানে একটা অ্যামাউন্ট বাচ্চা রুগী দেখেন, তারা এরকম বাচ্চা কিন্তু আপনাদের কাছে আসে। কিন্তু এটা মনে রাখবেন, এটা জরুরি না যে প্রত্যেক বাচ্চা আপনার চেম্বারে সেইভাবে কান্না করবে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো স্ট্যামোনিয়ামের কাছে মূল কি, স্ট্যামোনিয়ামের হচ্ছে নিজস্ব কোনো ক্যাপাসিটি থাকে না, নিজস্ব কোনো স্ট্রেংথ থাকে না, তার কনফিডেন্স থাকে না। এই জন্যই দেখা যায় যে স্ট্যামোনিয়াম বাচ্চারা সব সময় তার মাকে ক্লিনস করে রাখে। হ্যাঁ, আমাদের রেপার্টরি তো আছে, যে দেখেন, ক্লিনজিং ক্লিনজিং চিলড্রেন ইন মাদার্স টু ক্লিন, সব সময় মাকে সে ক্লিনস করে রাখে। ও মাদার্স না, সরি, ক্লিনজিং পার্সন অর ফার্নিচার, আমি ভুল ভুল বললাম, মাদার না, ক্লিনজিং পার্সন অর ফার্নিচার। এই দেখেন স্ট্যামোনিয়াম, আমি ভুল রুব্রিক্সে চলে গেছিলাম, সরি, ক্লিনজিং পার্সন অর ফার্নিচার টু। ঠিক আছে, স্ট্যামোনিয়াম এই কারণেই করে, তার নিজস্ব তো কিছু নাই। এখন দেখেন, আগের রুব্রিক্সটাতে কি ছিল, মাদার, তাই না, ওখানে পালসিটিলা ছিল, ওখানে স্ট্যামোনিয়াম ছিল না, ওখানে মাকেই লাগবে। আর স্ট্যামোনিয়াম হচ্ছে ক্লিনস পার্সন অর ফার্নিচার, পার্সনও হতে পারে, ফার্নিচারও হতে পারে, যে কেউ হতে পারে, ডাক্তারও হতে পারে, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, এটার ব্যাখ্যায় আমরা পরে এক সময় আসবো, খালি এইটুকু মাথায় রাখেন। স্ট্যামোনিয়াম হচ্ছে ক্লিনজিং পার্সন অর ফার্নিচার। কেন করে? কারণ একটাই, তার নিজস্ব কোনো স্ট্রেংথ নাই। ফার্নিচার আমি কখন ধরবো? আমি ফার্নিচার, এই যে আমার পিছনে আপনারা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন, আমি এটা কখন ধরবো? এটা ধরে কখন আমাকে চলতে হবে? আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তখন কিন্তু আমাকে ফার্নিচার, আমরা দেখি না বয়স্ক ব্যক্তিরা এই টেবিল ধরছে, ওইটা ধরছে, ফার্নিচার ধরে ধরে হাঁটছে কেন? কারণ তার নিজস্ব স্ট্রেংথ নাই, তার নিজস্ব কনফিডেন্স, স্ট্রেংথ থাকলেও তার কনফিডেন্স নাই। এই কারণেই তাকে ওইভাবে আঁকড়ে ধরতে হয়। ক্লিনজিং মানে আঁকড়ে ধরা, তাই না? তো আমি এই বাচ্চার কাছে যখন যাচ্ছিলাম, এই বাচ্চা কি করছিল, মাকে জড়ায় ধরছিল, মাকে জড়ায় ধরছিল। এই বাচ্চা সম্পর্কে আমি তার নেচার সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, তখন মা বলছিল যে, ডাক্তার সাহেব আর বললেন না, বাসায় যদি কোনো ফকির আসে বা অপরিচিত কেউ যদি আসে, তাহলে সে যে আমার পিছনে লুকায়, মানে বাচ্চা মায়ের পিছনে যে লুকায়। ঠিক আছে, মায়ের পিছনে যে লুকায়। এবার আপনি ওই আমাদের নাসির ভাই মনে বললেন, এবার আপনি ওই রুব্রিক্স নেন, ফেয়ার স্ট্রেঞ্জার অফ, স্ট্রেঞ্জার অফ, ফেয়ার স্ট্রেঞ্জার অফ, এই রুব্রিক্সটা এবার আপনি নেন। বুঝতে পারলেন? প্রত্যেকটার একটা স্টেজ আছে, সেই অনুযায়ী পারফর্ম করে পারসন। তো স্ট্রেঞ্জারকে এরা খুব ভয় পায়। স্ট্যামোনিয়ামের আসলে সবচেয়ে বড় ভয়টা কোন জায়গায় জানেন?
স্ট্যামোনিয়ামের সবচেয়ে বড় ভয় হচ্ছে ডার্কনেস। ডার্কনেস মানে কি? ডার্কনেস কি? ডার্কনেস মানে যেটা আমি জানি না, ডার্কে থাকি মানে পেছনে অন্ধকার, তাহলে কি ওই পিছনে কি আছে আমি জানি না, এটাই হলো ডার্ক। এখন এই যে আমি এই বাচ্চার কাছে আগালাম, তাই না, বা মা বাচ্চাকে নিয়ে আগালো, এর মধ্যে ডার্কনেসটা কোথায়? বাচ্চার অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন। বাচ্চা ভাবছে যে এই যে ডাক্তার সাহেবটা আমার কাছে আসলো, সে এখন আমার সাথে কি করবে? আমাকে কি গিলে খাবে, নাকি আমাকে কি করবে? আমাকে কি ইনজুরি করে ফেলবে, না আমাকে গিলে খাবে? এই একটা খুব কোর খুব কোর জায়গা আমি আপনাদেরকে বলছি। আমার ধারণা এখানে যারা একদম খুব মানে আহ, এই সিস্টেম গুলার সাথে খুবই পরিচিত, তারাও এই কোডটাকে, মানে আমারও অনেক সময় লেগেছে খুঁজে পেতে। এইটা হলো স্ট্যামোনিয়ামের এই কোর যে জায়গাটা হলো, সেটা হলো যে তার কাছে মনে হয়, আমি যখন তার কাছে আগাচ্ছি তখন তার কাছে মনে হচ্ছে যে আমাকে সে মনে করতেছে, মানে আমাকে সে পারসিভ করতেছে যে আমি একটা ডেঞ্জার এনিমেল, হিংস্র পশু। এই ভাবনাটা স্ট্যামোনিয়ামের মধ্যে কাজ করে। হিংস্র পশুতে কি হয়, ধরেন আমরা এই যে বাইসন বাইসন দেখছি না, যে সারে দিয়া হয়, বাইসন দেখলে কি আমরা আগে পালাই? বাইসনও দেখার দরকার নাই, আমার এই পাশের গলি আছে, এই গলির মধ্যে আপনার ওই অস্ট্রেলিয়ান গরুগুলা খুবই নিরীহ গরু থাকে। সেই গরুর ওই দিক দিয়ে দেখলাম, আমি ওই পাশ দিয়ে যখন মানুষজন আসে তখন দেখি যে লোকজন আরেক দিকে পালাচ্ছে। তার মানে কি, এই গৃহপালিত পশুকেও মানুষ কিন্তু থ্রেট মনে করে, যদিও ওই পশু কখনোই, এই গরু কখনোই ঢিস দেবে না, তারপরও থ্রেট মনে করে। তো স্ট্যামোনিয়ামের কাছে ফিজিশিয়ানকে সে পারসিভ করে, মনে করে যে সে একটা ডেঞ্জার এনিমেল। এই ডেঞ্জার এনিমেল তাকে তার গ্রিভে নেবে, তাকে গিলে খাবে, তাকে ক্যাপচার করবে, এরকম ভাবনা তার মধ্যে আছে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে স্ট্যামোনিয়ামের, আমাদের খুব খুব সুন্দর এই নিয়ে রুব্রিক্স আছে, দেখেন। ফেয়ার কি যেন, ফেয়ার ডেভোর্ড বাই এনিমেল অফ বিইং, ঠিক আছে? এই ভাবনাটা মূলত স্ট্যামোনিয়ামের মধ্যে খুব প্রকট ভাবে থাকে, ঠিক আছে? তো তাহলে এই কেসটার মধ্যে আমরা পেলাম কি কি পেলাম? ফেয়ার স্ট্রেঞ্জার অফ, তারপরে কি পেলাম? ফেয়ার ডার্ক অফ, ফেয়ার ইনজুরিয়ার সাফারিং তো প্রথমে বললাম। এই সব এই জিনিসগুলা নিলে আপনি 2 মিনিটের মধ্যে এরকম পেশেন্টকে স্ট্যামোনিয়াম আপনি দিয়ে দিতে পারবেন। এই বাচ্চাটাকেও স্ট্যামোনিয়াম দেওয়া হয়েছিল। 1 সপ্তাহের মধ্যে বাচ্চার এই পায়ের ফাটাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ফাটাতে যে রক্ত বাড়াতো সেটা বন্ধ হয়ে গেল, এবং ধীরে ধীরে তারপরের ফলো আপে ধীরে ধীরে সেটা হিলিং হয়ে গেল। কিন্তু যে বিষয়টা আমি বলার জন্য এই ফলো আপের কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের দেখতে হবে ফলো আপে, সেটা হলো বাচ্চার অ্যাটিটিউড। ফলো আপের সময় বাচ্চাটা কি করলো, সে নিজে এসে এইভাবে পা চেড়ে, এরকম করে পা চেড়ে দেখাচ্ছে, এরকম করে যে দেখেন কি অবস্থা, দেখি বাবা কি হয়েছে, সুন্দর করে পা চেড়ে দেখাচ্ছে। এটা আমাদেরকে দেখতে হবে, তাইলে আমরা বুঝে যাব যে আমরা সঠিক সিমিলিমামে আছি। এবং সে কোনো প্রকার তার ওই চোখে মুখে যে ভয়টা ছিল, বা সে যে কান্নাকাটি করছিল, 3 বছরের বাচ্চা, এ কিন্তু এই কান্নাকাটিটা করলো না। এটাতে আমি বুঝে গেলাম যে এটা একটা সঠিক সিমিলিমাম, আমরা সঠিক সিমিলিমামের কাছে যাচ্ছি। যদি সিমিলিমাম হয়, তাহলে সর্বপ্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে রোগীর মানসিকতার যে পরিবর্তন, এটা আপনি দেখতে পাবেন। আগের আকাশ পাতাল পরিবর্তন দেখা যাবে। ওষুধ যদি আপনি চেম্বারে বসে খাওয়ান, এরকম দেখা যায় উইদিন মিনিট এই মেন্টালিটির পরিবর্তন হয়ে যায়। আমি এর আগেও বলেছিলাম কোন একটা কেসে, কথা বলতেছিল না এর আগে, মনে ব্রায়ানিয়ানা না সামথিং একটা কেসে, যে জাস্ট মুখের মধ্যে একটা ডোজ দেওয়া হয়েছে, তারপরেই তার কথা খুলে গেল। এই মেন্টালিটি গুলো আমরা চেম্বারে আমাদের সামনে চেয়ারে বসা রুগীকেই আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এইটা হলো আমি এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম, সেটা বেসিক্যালি ফেয়ার কেন্দ্রিক। মানে আমাদের কেস টেকিং এর সময় আমরা কি বলেছিলাম, যে আমাদের কাছে এক্সপেক্টেড কিছু বিষয় আসবে আর আনএক্সপেক্টেড বিষয় আসবে। তো এই ফেয়ার কে আমরা কিসের মধ্যে ফেলেছিলাম? এক্সপেক্টেড, তাই না? এটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত। আমাদের কাছে যত চাইল্ড কেস আসে, এই ফেয়ার নিয়ে আসে, বেশিরভাগ কেস কিন্তু ফেয়ার নিয়ে আসে। আর আজকে আমরা আলোচনা করলাম অলরেডি
ফেয়ার ইনজুরি অফ বিইং এবং ফেয়ার সাফারিং নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। ঠিক আছে, এখন আমরা বোঝার চেষ্টা করব যে ফেয়ার সাফারিং এ থাকা, এই দেখেন ফেয়ার সাফারিং এর মধ্যে আমরা ফেয়ার সাফারিং, এই ফেয়ার সাফারিং এর মধ্যে থাকা দেখেন 29টা মেডিসিন আছে। 29টা তো আর সম্ভব না আলোচনা করা, 2-3টা তো আমরা এমনি করতে পারি। তো আমরা এই সাফারিং এ আর কে কে আছে, এটা বন্ধ করে দিই, সাফারিং এ আর কে কে আছে, তারা কিরকম, এইটা একটু একটু করে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। তো আমার এই কেসটা তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন, রোগীর অ্যাটিটিউডটা কি ছিল এটুকু মনে রাখেন, তাইলেই হবে। ঠিক আছে, ডাক্তার ভাই আমি একটা ইন্টারাপশন জি করতে জি চাই। শিওর, বলেন। স্ট্যামোনিয়াম, এই যে ফেয়ারের যে কথা বললেন, রোগীরা যখন চেম্বার আসে তখন কিন্তু সরাসরি আমরা তাদেরকে অন্য একটা ভাবে ফেয়ারের কথা বলি যেমন ইনজেকশনে ভয় পান কিনা, এটা তো অপারেশনে লিডিং ভয় পান কোশ্চেন কিনা। হয়ে গেল, এটা তো লিডিং হ্যাঁ, কোশ্চেন হয়ে গেল। লিডিং কোয়েশ্চেন হয়ে গেল ওই হ্যাঁ। ফেয়ারটা জানার জন্য। না, এখন আপনি ওই এটা যে কিছুই বলবেন না, আপনি কিছুই বলবেন না। ফেয়ার দেখার জন্য আপনি দেখতে চান তো ছোট বাচ্চাকে, জাস্ট এই দেখেন এটা একটা কলম, ঠিক আছে, কলমটা জাস্ট এইভাবে নেন, নিয়ে বলেন বাবা একটু আসো তো, বাবা একটু আসো তো বাবা, এই করলেই আপনি বুঝে যাবেন যে সে ফেয়ারে আছে কিনা। এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। লিডিং কোশ্চেন আমরা কিন্তু করব না, লিডিং কোশ্চেন আমরা ভেরিফাই করার সময় করব। এবার বাচ্চা কান্না শুরু করে দিল, এবার আপনি মাকে জিজ্ঞাসা করেন বাচ্চা কি এরকমই করে ইনজেকশনটা, তখন মা বলে হ্যাঁ ডাক্তার সাহেব যখনই নিয়ে যাই তখনই এই করে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি জি ঠিক আছে। হ্যাঁ, কখনোই লিডিং কোশ্চেন করবেন না। এমনি অ্যাটিটিউড, আপনি কিছুই না, আপনি আপনার চেম্বারের যে কোনো কিছু স্ট্যাথো নিয়েও যদি তার কাছে যান, ফেয়ার ইনজুরির মধ্যে থাকা বাচ্চা অবশ্যই স্ট্যাথো দেখলেও কান্না শুরু করে দেবে। হ্যাঁ, এটা একদম প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি। ঠিক আছে, তো ইস্টামোনিয়ামের ফেয়ার সাফারিং কি দেখলাম, ইস্টামোনিয়ামের ফেয়ার সাফারিং এ দেখলাম যে এই বাচ্চা এত বেশি ভয় নিয়ে প্রেজেন্ট হচ্ছিল। কেন ভয় নিয়ে প্রেজেন্ট হচ্ছিল? কারণ তার মধ্যে কোনো স্ট্রেংথ ছিল না, তার কাছে কোনো সলিউশন ছিল না, সে জানতো না, সে বুঝছে না যে কি হতে যাচ্ছে কি হচ্ছে। এজন্য সে মায়ের কোলের মধ্যে মাথা দিয়ে লুকিয়েছিল, মায়ের কাছে হেল্প চাচ্ছিল, তাই না? এবং আমাকে দেখে কান্না শুরু করে দিল, ওটা তো কান্না শুরু করে দিল, ওটা তো ফেয়ার ইনজুরি। আর মায়ের কোলে মায়ের মধ্যে বসে থেকে মায়ের সাথে সলিউশন, এটা হলো ফেয়ার সাফারিং। তো যে মানুষ সম্পর্কে ইস্টামোনিয়া মনে করে যে এই ব্যক্তি, এটা নট অনলি চাইল্ড, বড়দের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, এটা ভালো করে বোঝেন। হ্যাঁ, সেটা হলো যে যে মানুষ সম্পর্কে ইস্টামোনিয়া মনে করে যে এই ব্যক্তি আমাকে বাঁচাতে পারবে, আমার তো নিজের স্ট্রেংথ নাই, আমার তো আমি তো সলিউশন জানি না, আমি তো ক্যাপাবল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ব্যক্তি আমাকে রক্ষা করতে পারবে, এই ব্যক্তি আমাকে বাঁচাতে পারবে, তখন সে কি করে? তাকেই ক্লিনস করে। এই জন্যই বেসিক্যালি ওই যে আমি একটু আগে ভুল করে দেখালাম যে ক্লিনজিং চিলড্রেন মাদার্স একটা দেখালাম না, ভুল করে যেটা দেখালাম, ওর মধ্যে ইস্টামোনিয়াম নাই, ইস্টামোনিয়ামের মা লাগে না। যাকে সে মনে করে যে আমাকে সে রক্ষা করতে পারবে, আমাকে সে বাঁচাতে পারবে, তাকেই সে ক্লিনস করবে। মা যদি হয় তাহলে তো ভালোই, মা তো নিজের। অ্যাডাল্ট কেস গুলোতে আমরা দেখি, অ্যাডাল্ট ইস্টামোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, এটা ভালো করে মাথার মধ্যে রাখেন, এটা ভালো করে রাখেন, এবং এটা খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। ইস্টামোনিয়াম ভেরিফাই হয়ে যায় এটা দিয়ে। অ্যাডাল্ট ইস্টামোনিয়াম কি করে? সে তার ফার্স্ট ক্লোজেস্ট ফিজিশিয়ান, ধরেন যে আমি ছোট ডাক্তার, কিন্তু আমি তার খুব ক্লোজ, আমি তার বন্ধু মানুষ, কিন্তু দেখা যাচ্ছে ডক্টর শামসুজ্জোহা অনেক বড় ডাক্তার, সে সবকিছু করতে পারে এবং খুব নামযশ আছে। এবার এই পেশেন্ট, আমি হলাম তার ফার্স্ট ক্লোজেস্ট ফিজিশিয়ান, কিন্তু সে জানে যে আমি হয়তো ডক্টর শামসুজ্জোহার মতন না। তারপরেও কি হবে? যখনই তার কোনো প্রবলেম টবলেম বা কিছু হবে, সে কিন্তু শামসুজ্জোহার কাছে যাবে না, আমি নিয়ারেস্ট, আমি ক্লোজেস্ট, আমাকে এসে সে ক্লিনস করবে। সে চাইবে আমি যাতে তাকে ক্যারি করি, আমি যাতে সে যে ডার্কের মধ্যে আছে, সেই ডার্ক থেকে আমি তাকে বাহির করে নিয়ে আসি।
এই বিষয়টা প্রত্যেক স্ট্যামোনিয়ামের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু চলে আসবে। আপনি যদি ভেরিফাই করতে জানেন তাহলে দেখবেন যে এই জিনিসটাই হয়। আপনার চেম্বারে যে বড় অ্যাডাল্ট স্ট্যামোনিয়ামটা আসে, তার একটা মনে করেন যে হঠাৎ করে প্রচন্ড একটা মাথা ব্যথা হয়েছে বা একটা কিছু হয়েছে, আপনার বাসা হয়তো মানে আপনার চেম্বারে আসতে তার হয়তো ধরেন যে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখন ঘটনা হচ্ছে তার বাসা থেকে আসতে যে তার পরিচিত আরেকটা ডাক্তার আছে ধরেন যে 100 মিটার পরে। সে করবে কি আপনার কাছে আসা বাদ দিয়ে আগে তাকে ধরবে, এই বাবা এটা কি হয়েছে, এটা এখান থেকে স্ট্যামোনিয়ামের যে প্রেজেন্টেশন গুলো আছে সেটা সে দেবে। এরকমই হয় স্ট্যামোনিয়াম। ঠিক আছে? তো এই জন্যই আমাদের কখনোই উচিত না রুব্রিক্সকে ম্যাথমেটিক্যালি নেওয়া। ম্যাথমেটিক্যালি নিয়ে অ্যানালাইসিস করে মেডিসিন সিলেকশন করাটা কখনোই উচিত না। আই এম সরি টু সে দ্যাট আমরা কিন্তু ম্যাক্সিমামই এই প্র্যাকটিসটাই করি। এটা কখনোই করা উচিত না। আমাদের কি করতে হবে, আমরা এরকম একটা রুব্রিক্সকে নিব, নিয়ে তার আশেপাশে যে কন্টেস্ট গুলো আছে এভরিথিং শুড ম্যাচ, প্রত্যেকটা জিনিস যাতে ম্যাচিং হয় সেটাকে আমাদের দেখতে হবে। এবং এই বাচ্চাটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখলাম, তার প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাচিং হচ্ছিল। বাড়ির কথা যখন মা বলল যে একটা ফকির আসছে, অপরিচিত কে আসছে, সে এসে আমার পিছনে লুকাচ্ছে বা আমাকে চেপে ধরতেছে, 3 বছরের বাচ্চা। তাহলে এই কন্টেস্ট সব জায়গায় সেম থাকবে, স্ট্যামোনিয়ামের কন্টেস্ট যেখানে যাক চেঞ্জ হবে না, একই রকম থাকবে। ঠিক আছে? এবার দ্বিতীয় আরেকটা কেস নিয়ে আলোচনা করি, এটা ভালো করে বুঝেন। একই একই অসুখ, এই ড্রাই এক্সিমা, একদম ফেটে টেটে, ড্রাই তো বলা যাবে না যেহেতু রক্ত বাড়াচ্ছে, তারপরে ড্রাই বলে দিলাম। তো এই বাচ্চাটা হচ্ছে পুরা শরীর ড্রাই এবং শরীরে অনেক জায়গায় চুলকায়, ছোপ 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 আর এরও পা ফাটা। ঠিক আছে? তো আহ মানে সব সময় তো আসলে আমি 100% কেস সাকসেসফুলি ডান করব, এটা তো মানে সম্ভব না, হবেও না। তো আমি ইয়ে করলাম, আম, আপনার প্রথমে ওই রকম দেখে টেখে কোন একটা মেডিসিন দিয়েছিলাম, আমার মনে নাই। হ্যাঁ, আমি জাস্ট একটা মেডিসিন দিয়ে দিলাম, যেটা হয় হিট অর মিস, আমরা যেটা 95% করি, দেখে মনে হলো একটা দিয়ে দিই। হ্যাঁ, সেটা আমিও দিয়ে দিলাম। তো এই ওষুধ খাওয়ার পরে যেটা ইয়ে হলো, সে ওষুধটা তার ছিল না, এই কারণে রোগীর কোনো উপকার হয়নি। তো এবার সে তার বাবার সাথে আসছে এবং বাবা এক্সপ্লেন করছে যে ডাক্তার সাহেব গতবার যে ওষুধটা দিয়েছিলেন সেটা খেয়ে তার তেমন কোনো উপকার পায়নি, বরং আমার কাছে মনে হয়েছে যে আপনার মেডিসিন খাওয়ার পরে ওর কষ্টগুলা বেড়েছে। তো যেহেতু মেডিসিন খেয়ে কষ্ট বেড়েছে, খুবই মানে এটা একটা বিষয়, এই কারণে সে এবার মানে বাবাই বলতেছে এবার সে আপনার কাছে আসতে চাচ্ছিল না, ডাক্তার দেখাতে চাচ্ছিল না। কারণ এবার যদি আবার ডাক্তার ওষুধ দেয় আর ওষুধ খাওয়ার পরে যদি আবার কষ্ট হয় বা কষ্ট বেড়ে যায়, এই কারণে সে কিন্তু এবার আসতে চাচ্ছিল না। তো এইরকম ক্ষেত্রগুলোতে হয় কি, আপনাকে বাচ্চার প্রেজেন্টেশনটা কি সেটা দেখতে হবে, বাবা কি বলছে সেটা না। এমন হতে পারে অনেক সময় বাবা মারা তো উপকার পেয়েছে তারপরেও বলে যে না 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 উপকার হয়নি, ভালো করে দেন। তা আপনার কাজ হলো বাচ্চাকে দেখা, বাচ্চার প্রেজেন্টেশন। তো এই বাচ্চা একটু বড়ই ছিল, 10-11 বছর, 4-5 পরে 12 বছর মনে হয়। তো বাচ্চা বেশ হাসি খুশি, একদম হেলে দুলে এরকম এরকম করে, নাদুস নুদুস বাচ্চা তো হেলে দুলে এরকম এরকম করে কথা বলতেছিল। তো চোখে মুখে ওরকম ভীতির ছাপ নাই, আগের বাচ্চাটার মধ্যে যেরকম ছিল সেরকম ছাপ নাই। তো বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে এবার তুমি বলো কি হয়েছে। তো বাচ্চা বলছে যে গতবার আপনি যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা খাওয়ার পরে আমার পুরা শরীর লাল হয়ে গেছিল এবং ওগুলো অনেক বেশি চুলকাচ্ছিল। তো এই জন্যই বেসিক্যালি বাচ্চাটা তার বাবাকে বলছিল না আমি ওই ডাক্তারের কাছে যাব না, ওই ডাক্তারের কাছে যাব না, ওনার ওষুধ খেলে আমার এগুলা বেড়ে যায়, আমার কষ্ট অনেক বেশি হয়। তো বাচ্চাটির বাবা করলো কি, কথা কথা বলতে বলতে এবার ওই আগের বাচ্চার মতন সুন্দর করে, বাবা দেখি এই চেয়ারে, আমার পাশে চেয়ারে ছিল, সে উঠে একটা পা চেড়ে আমাকে দেখায় বলতে যে ডাক্তার সাহেব এই যে দেখেন দেখেন পায়ের ফাটাগুলা দেখেন কত বেড়ে গেছে, একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো বাচ্চার বাবা আরো বলছে যে এই
এই এখন আমি তার পায়ে হাত দিলাম আপনার সামনে, কিন্তু সে সাধারণত পাটা টাচ করতে দেয় না। মিললো? ইস্টামোনিয়ামও কিন্তু, এ তো বড় বাচ্চা, এ তো আর ওইভাবে কাঁদবে না, তাই না? বা কাঁদতেও পারে, কিন্তু এর 12 বছরের বাচ্চা আর কি কাঁদবে? কিন্তু একটা জিনিস কিন্তু মিললো, ওই বাচ্চাও কিন্তু টাচ করতে দেয় না, ওটা তো আমি প্র্যাকটিক্যালি পেলাম। আর এই বাচ্চার বাবা বলছে যে এ তো আমাকে এটা টাচ করেও দেখতে দেয় না। আগের বাচ্চার মতন মিলে গেল। হ্যাঁ, এবং কি বললো বাবা, যে সে আপনার কাছে আসতে চায়নি কারণ গতবার আপনার ওষুধ খেয়ে তার কষ্টগুলো অনেক বড়, মানে বেড়ে গেছিল, স্কিন গুলা লাল লাল হয়ে গেছিল, চুলকাচ্ছিল, চুলকানি বাড়াচ্ছিল, এই জন্য সে আসতে চাচ্ছিল না। কিন্তু মূলত এই ফ্যামিলিটা মানে হোমিওপ্যাথিক ফ্যামিলি আর কি, হোমিওপ্যাথির উপর অনেক ফের, এই জন্য সে আবার ছেলেকে বুঝায় শোনায় ইনসিস্ট করে নিয়ে আসছে। এরপর আবার বাবা বলা শুরু করলো, বিভিন্ন কথা বলছে। আর এই বাচ্চা, সে টাচ করতে দেয় না। ওষুধ খাওয়ার পরে তার আহ, কষ্টটা বেড়ে গেল। এই যে ওষুধ খাওয়ার পরে কষ্ট বেড়ে গেল, এই কারণে সে আমার কাছে আসতে চাচ্ছিল না। এই আসতে চাচ্ছিল না, এর কারণে আমরা কি রূপ দিস নিতে পারি? ওষুধ খাওয়ার পরে কষ্ট আরো বেড়ে যাচ্ছে, তাহলে হবে ফেয়ার কি এক্সট্রাভ্যাগান্স। সাফারিং। না না, এক্সট্রাভ্যাগেন্স না, এক্সট্রাভ্যাগেন্স তো আরেকটা জিনিস, এক্সট্রাভ্যাগেন্স তো অন্য জিনিস। তার কষ্ট বেড়ে যাচ্ছে। ফেয়ার স্বাভাবিক সাফারিং অফ ইনজুরি স্যার, ইনজুরি। না না, ইনজুরিটা কি? Fear of ইনজুরি, suffering. হ্যাঁ, ফেয়ার সাফারিং। ইনজুরিটা কি? ইনজুরিতে হচ্ছে সেট থাকবে, তার যে কন্টেন্ট অবস্থা আছে, তার যে শান্তিপূর্ণ অবস্থা আছে। আমার মনে হয় এগুলা নিয়ে আপনাদেরকে আরো সাফারিং এগুলা নিয়ে আবার আলোচনা করতে হবে। তো সেটা নষ্ট হবে, সেটা হলো ইনজুরি। আর সাফারিংটা কি? সাফারিংটা হচ্ছে তার কষ্টগুলো বেড়ে যাবে, কাজ করলে ওষুধ খেলে কষ্ট বেড়ে যাবে, এটা হলো খুব সিম্পল, ফেয়ার সাফারিং। কিন্তু এবারের এই বাচ্চাটা কিন্তু স্টামোনিয়াম না, এবারের এই বাচ্চাটা স্টামোনিয়াম না, কারণ এর মধ্যে কিন্তু ফেয়ার ইনজুরি নাই। এই বাচ্চার ইনজুরি আমরা কিন্তু আগের বাচ্চার কোথায় পেলাম? বডি ল্যাঙ্গুয়েজে। সে আমাকে কাছে ফিরতে দিল না। খুব ভালো করে মনে রাখেন, যখন আপনার বাচ্চা, কোনো বাচ্চা ওইভাবে যে দেখতে দিচ্ছে না, দেখা মাত্র কান্না শুরু করে দিল, ওটা কিন্তু ফেয়ার ইনজুরি। ইনজেকশনের ভয়, অমুক তমুক, এগুলো কিন্তু ফেয়ার বিট্রে না, ফেয়ার ইনজুরি। ঠিক আছে? তো কেন স্টামোনিয়াম না? কারণ আমরা শুধু তার বডির মধ্যে দেখছি সাফারিং, অন্য ভয়গুলা তার মধ্যে নাই, যে ফেয়ার ডার্ক, অমুক তমুক। কারণ ডার্ক টার্ক থাকলে চোখে মুখে ভয়, অশান্তির একটা চিহ্ন থাকে, সেটা থাকে, কিন্তু এই বাচ্চাটার মধ্যে আমরা সেটা দেখিনি। এই বাচ্চাটা মোটামুটি হাসি খুশি ভাবেই তার প্রশ্নের জবাবগুলা দিচ্ছিল, হেসে হেসে খেলে হেলে দুলেই জবাব দিচ্ছিল। তো বাচ্চা বলছিল যে বাবা যখন আমার পা টাচ করে, মানে টাচ করে আমার মানে পাটা, আমার এই ঘাগুলা বা আমার এই ফাটাগুলা দেখতে যায়, তখন আমার অনেক ব্যথা হয়। এরপরে আমার বাবা করছিল কি, ভেসলিন, ভেসলিন, ভেসলিন। আমি এর আগে বলেছিলাম যে ফাটা টাটা ড্রাই হয়ে গেলে আমরা সাধারণত বলি হয় গ্লিসারিন দিবেন, এগুলো আপনারাও সাজেশন দিবেন, অথবা ভেসলিন দিবেন, প্লেন ভেসলিন, অথবা ভেসলিন লোশন, মানে নট মেডিকেটেড, যেটা প্লেন ভেসলিন, অথবা অলিভ অয়েল দিবেন। এই তিনটা আমরা বলি ফাটা জায়গা, মানে ড্রাই জায়গাগুলোকে আর্দ্রতা দেওয়ার জন্য। তো সেটা আমরা বলে দিয়েছিলাম। তো বাবা যখন ভেসলিন লাগাতে গেল, বাচ্চা বলছে, তখন আমার কষ্ট আরো বেড়ে গেল। তো আমি তখন তাকে আর টাচ করতে দিলাম না, যে না আমার দরকার নাই। তো আমি বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, তখন তুমি কি করলা? তো সে বলে যে সেগুলো আমি পরিষ্কার করে ফেললাম, কারণ ভেসলিন লাগানোর পরে অনেক কষ্ট, ওই জায়গাগুলো কিরকম যেন জ্বলছিল, তাই আমি সেগুলোকে পরিষ্কার করে ফেললাম। তো আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ভেসলিন লাগাতে দাও না, তো জায়গাগুলা পরিষ্কার করতে দাও না, তাহলে তুমি এই জায়গাগুলো কিভাবে ম্যানেজ করো? তো সে বলছে যে আমি এগুলা লাগাই না, এগুলা লাগালে আমার কষ্ট বেড়ে যায়, কিন্তু আমি আমার যখন যন্ত্রণা বেশি হয় তখন আমি গরম পানিতে পা চুবাই রাখি। আমি এটাও বলি যে চুলকানি টুলকানি বেড়ে গেলে কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে জায়গাগুলো ধুয়ে ফেলতে, এটা আমার কমন সাজেশন। তো এটা আমি বলে দিয়েছিলাম। তো সে করেছে কি, ওটা মাথায় রেখেছে,
সে গরম পানি লাগায়নি, সে করছে কি গরম পানি বালতির মধ্যে গরম পানি নিয়ে ওর মধ্যে পা ডুবায় রাখে। তারপরে আমি ভালোভাবে ওই জায়গাগুলাকে পরিষ্কার করি, এবং আমি যখন চলাফেরা করি তখন অপরিষ্কার বা ময়লা জায়গার মধ্যে আমি যাই না, ময়লা জায়গায় পা রাখি না। ঠিক আছে? তো এই যে ময়লা জায়গায় পা রাখি না, ভালোভাবে চলি, এই বেছে শুনে জায়গায় জায়গায় ধাপ ফেলি, এটাও কিন্তু ফেয়ার সাফারিং। ফেয়ার সাফারিং ছাড়া এই বাচ্চার মধ্যে অন্য কোনো ভয় নাই, এবং সে এটাও চায় না যে ডাক্তারের কাছে যাব, ডাক্তার যদি ওষুধ দেয় ওষুধ খেলে আমার বেড়ে যাবে, এটাও কিন্তু ফেয়ার সাফারিং। ঠিক আছে? আমরা স্ট্যামোনিয়াম কি কি দেখলাম, স্ট্যামোনিয়াম চায় যে মা তাকে ক্লিনস করুক, সে মাকে নিজেও ক্লিনস করছে এবং মাও তাকে ক্লিনস করে তার প্রবলেম থেকে উদ্ধার করুক, তাকে ক্যারি করুক। কিন্তু এই বাচ্চা কি, বাবা ইয়ে করতে, তুমি যাও আর লাগবে না, আমাকে ছেড়ে দাও, আমি জানি আমি কিভাবে ম্যানেজ করব, মানে সে তো সিস্টেম বুঝে গেছে, গরম পানির মধ্যে পা চুবালেই ম্যানেজ হয়ে যাচ্ছে। এটার অর্থটা কি? আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। এটার অর্থটা কি? এটার অর্থ হলো এই বাচ্চার মাথার মধ্যে, এই বাচ্চার মাইন্ডে কিছু আইডিয়া আছে। কি আইডিয়া আছে? সে নিজেই নিজেকে টেক কেয়ার করবে, সে নিজেই নিজেকে টেক কেয়ার করবে। সে কিভাবে তার ডিজিজকে টেক কেয়ার করবে সেটা সলিউশন সে আছে, আমার কাছে শুনেছিল, সেটা সে তার মাথার মধ্যে আছে। আমি তো তাকে চুবাতে বলিনি, আমি বলেছিলাম যে বেশি চুলকালে বাই হলো কুসুম গরম পানিতে লবণ দিয়ে ওটা, সে কোনো লবণ টবণ দেয়নি, সে গরম পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে পা চুবায়, এটাই তার সলিউশন। ভেসলিন, ভেসলিন একটা সলিউশন ছিল, কিন্তু সে ভেসলিন বাবা লাগাইছে, লাগানোর পর ভেসলিন তো অনেক কষ্ট হয়, তাহলে কষ্ট বাদ। ডাক্তারের কাছে ডাক্তারের ওষুধ খাইলে কষ্ট বেড়ে যায়, জ্বালা বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়, ওটা বাদ। কিন্তু আমি যদি পা পানিতে ডুবাই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমি যদি ধাপ ফেলি, তাহলে আমি আরামে থাকি, আমার কষ্টগুলো ওরকম হয় না, আমার কাজ চলে যায়, আমি ভালো হচ্ছি না কষ্টে, আমার ভালো হচ্ছে না একদম, ঠিক আছে, কিন্তু কষ্ট তো ওরকম ইয়ে হচ্ছে না, অত কষ্ট হচ্ছে না, কষ্ট আছে, অল্প হলেও আছে, কিন্তু তার কাজ চলে যাচ্ছে, অতটা কষ্ট হচ্ছে না যতটা ভেসলিন লাগালে অথবা ডাক্তারের ওষুধ খেলে হয়। ভালো করে বুঝেন, আমি একই কথা বারবার বলতেছি কেন, আপনার মাথায় ঢোকানোর জন্য। ঠিক আছে? তো এটা কি? এটা হলো কেয়ারফুলনেস, দেখে দেখে হাঁটা, দেখে দেখে হাঁটা। আমি কেয়ারফুলনেস নিয়েও আলোচনা করেছিলাম, যাদের মনে আছে তাদের তো মনে আছে। কেয়ারফুলনেস শেয়ার তো নাই, আছে শেয়ারটা দিয়ে দিই। শেয়ার হলো, হ্যাঁ। কেয়ারফুলনেস, আমরা মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, কেয়ারফুলনেস। ঠিক আছে, দেখেন কেয়ারফুলনেস অনেক বড় জায়গা, কেয়ারফুলনেস। ঠিক আছে, এটা হলো কেয়ারফুলনেস। তাহলে আমরা কি কি পেলাম? আমরা এই রোগীর মধ্যে কি কি পেলাম? আমরা রোগীর মধ্যে পেলাম কেয়ারফুলনেস, 2 নম্বরে ঢুকাই। আর কি দেখলাম? ফেয়ার সাফারিং। ঠিক আছে, আমরা 2টা পেলাম। আর কি পেলাম? এই বাচ্চার মধ্যে কি কোনো লাইট ডিজায়ার আছে? সে কি তার বাবা জি স্যার, হয়ে আছে আছে? আছে। ওই যে বেসলিন লাগাইতে তার কষ্ট বেশি হয়, তাই সে গরম পানি লাগায়, তাহলে এখানে তার কষ্ট লাইট কম হবে কি হয়। করে? ওইখান থেকে এখানে ওটাও একটু তো হালকা ঝামেলা। হইতেছে না না। না না, লাইট, লাইট তাহলে আমাকে আরো ডিপ করে বুঝাতে হবে। এখানে কোনো লাইট নাই। লাইটের খুব কমন একটা জায়গা কি, সে কি তার বাবাকে জিজ্ঞাসা করছে ডিজিজ, আমার কি অসুখ হয়েছে, কি ডিজিজ হয়েছে, আমাকে কি করতে হবে, আমাকে কি জিজ্ঞাসা করছে কি করতে হবে? সে আবার এটাও চায়নি যে পুরোপুরি ভালো, যে লাইটে থাকবে সে কোনো অসুখই চাইবে না। আজকে আমাকে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে আমার এক বন্ধু অনেক বেশি সিগারেট খায়, সিগারেট খেতে খেতে খুব সুন্দর একটা কথা বললো। তো এখন তার কি যেন হয়েছে, হওয়ার পরে সে আর সিগারেট খেতে পারতেছে না। তো আমি কি করবো, এখন কি হবে? তো সিগারেটটা সে কেন খায়? সিগারেটটা সে খায় কিন্তু লাইট থাকার জন্য। হ্যাঁ, সে কন্টেস্ট আলাদা আছে, যাকে আমি গুলাই ফেলতেছি, আমি ওইদিকে আর না যাই, লাইটের জায়গাটা বুঝেন। সে এটা চায় না যে
ওষুধ না খেলে তো সে পুরোপুরি সুস্থ হবে না, কিন্তু ওষুধ খেলে সে বেড়ে গেছে এই কারণে, ফেয়ার সাফারিং এর কারণে সে ওষুধটা বন্ধ করছে, সে কাজ চলছে মোটামুটি, বাস। এটা কিন্তু লাইট না। এরকম না যে সে তার আহ, মানে সে বলতেছে না যে আমার কষ্ট নাই হোক, তার কাছে লাইট নাই, তার কাছে ফেয়ার ডার্কও নাই, এই জন্য ভয়টা কিন্তু চোখে মুখে ফুটে ওঠেনি। হ্যাঁ বাড়ি ভাই বলেন প্লিজ। এখানে কি ওই চুজিং দ্য লেজার রিভিল নাকি একটা আরে রুবিক্স আপনি সেটা বলে হবে কিনা? আপনি আপনি যদি আগেই বলে দেন তাহলে তো সব গোমর ফাঁক হয়ে গেল। আপনি তো পারবেন, আমি জানি আপনি তো পারবেনই। বাড়ি ভাই পারছেন, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর। আপনি আনজির ভাই দুইজন তো হলো, মানে দুইজন থাকলে আমার আসলে মানে কোনো সাসপেন্স করে মজা হয় না, দুইজন আগেই ধরে ফেলেন। যাক, অসংখ্য ধন্যবাদ, আপনি ধরে ফেলেছেন। খুব ইজি কেস, আমি একটু ব্যাখ্যা করে করে বুঝাচ্ছি, নতুনদেরকেও তো বুঝাতে হয়। তো এই পার্সনের মধ্যে কিন্তু ফেয়ার ডার্কও নাই, ডার্ক থাকলে তো ওই যে চোখে মুখে ভয়ের বিষয়গুলোও থাকতো, তাই না? এই রোগটা সামনের দিনে তাকে অনেক বেশি কষ্ট দিবে, তাকে ইনজুরি করবে, তার কষ্ট বেড়ে যাবে, এরকম ভয়ও কিন্তু তার মধ্যে নাই। যদি থাকতো তাহলে কিন্তু সে আবার ডাক্তারের কাছে এসে ওষুধ খেতে চাইতো, সেটাও কিন্তু তার মধ্যে নাই। এই জন্য আমরা কিন্তু ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড এটাও এই পেশেন্টের মধ্যে নিতে পারছি না, ফেয়ার ডার্কও পারছি না, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ডও নিতে পারছি না গত রোগীর মতো। সে লাইট, সে লাইটে লাইট চায় না, সে লাইট চায় না। তার কি আছে আমাদের বাড়ি ভাই বলে দিয়েছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগলো যে আপনি ওই জায়গাটা মনে রেখেছেন। তার কাছে দুইটা অপশন, একটা হলো অনেক বেশি কষ্টদায়ক, আরেকটা হলো কম কষ্টদায়ক। অনেক বেশি কষ্টদায়ক কোনটা? অনেক বেশি কষ্টদায়ক হচ্ছে ডাক্তারের ওষুধ খাওয়া, ভ্যাসলিন লাগানো। আর কম কষ্টদায়ক কোনটা? কোনটা? গরম পানিতে পা চুবানো। সে কোনটা চুজ করলো? যেটা কম কষ্টদায়ক। চুজ দা লেজার ইভেল, চুজ দা লেসার ইভেল, যেটাতে কম কষ্টদায়ক, সেটা নিল। এই কেসটা হলো ব্রায়ানিয়ার। ঠিক আছে, এই কেসটা আমার ব্রায়ানিয়ার ক্লাস যারা করেছেন তারা একটু মনে করলে দেখবেন যে একদম ফর্মুলা পুরো মিলে গেছে। আগের কেসটাতে সাফারিং ছিল, ওই সাফারিংটা ছিল কিসের? ইস্টামোনিয়ামের। এই কেসটা তো আমরা সাফারিং দেখলাম, এই সাফারিংটা কিসের? ব্রায়ানিয়ার। আপনাকে বাচ্চাটার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে। ব্রায়ানিয়া, ব্রায়ানিয়া কখনোই আপনার সামনে ভয় নিয়ে কথা বলবে না, কোনো ব্রায়ানিয়া কথা বলবে না। যদি ভয় নিয়ে কথা বলে সে কখনোই ব্রায়ানিয়া হবে না। আপনাকে কখনোই জিজ্ঞাসা করবে না যে ডাক্তার সাহেব এটা কি কারণ হয়েছে, ডাক্তার সাহেব কি জন্য এটা হয়েছে, আমার এটার জন্য আবার অপারেশন টপারেশন করা লাগবে না তো, লাইট ডিজার পরও আসবে না। হ্যাঁ, এই আমাকে আবার অপারেশন করা লাগবে না তো, এই জিনিসটা স্টামোনিয়ামের মধ্যে থাকে, ফসফরাসের মধ্যে পাওয়া যায়, ক্যালকেরিয়া কার্বের মধ্যেও থাকে। যদিও ফেয়ার সাফারিং এর মধ্যে এরাও আছে, ক্যালকেরিয়াও আছে। কার্সিনোসিন তো আমরা অলরেডি আলোচনা করেছি গতদিন। কার্সিনোসিনের বাচ্চাগুলা কি হয়, কি বলেছিলাম? কার্সিনোসিনের বাচ্চারা গুড বুকের মধ্যে থাকতে চায়, ভালো ভালো ওপিনিয়নের মধ্যে, মানে তার সম্পর্কে ভালো বলুক, অন্যদের তার প্রতি ওপিনিয়ন গুলা সুন্দর হোক, এটা আমরা গতদিন বলেছি তো, তাই না? এর মধ্যে থাকতে চাই। তো এই বিষয়টা কি আপনি এই বাচ্চার মধ্যে দেখেছেন? এই কেসে কিন্তু কোথাও ছিল না। তো এই ফেয়ার সাফারিংটা ব্রায়ানিয়ার। ফেয়ার সাফারিং এ আমরা ক্যালকেরিয়া, ফসফরাস আছে, পাবো, আরো জিনিস আছে, ঠিক আছে, কিন্তু ওগুলা যখন আসবে তখন তার সাথে আরো কিছু জিনিস অ্যাড হবে। এইভাবে আমরা বেসিক্যালি ছোট ছোট বাচ্চাদের বিহেভ থেকে আমরা মেডিসিন গুলাকে আলাদা আলাদা করতে পারি। তো যাক, ফলো আপে এসে তার বাবা বলছিল যে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা একবারও আর ঝামেলা করেনি, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করেনি। হ্যাঁ, এবং মানে আহ, সে মানে অন্য কোনো ইয়ে হয়নি, একদম খুব ভালোভাবে তার এই জিনিসগুলো চলে গেছে। তো অ্যানালাইসিসটা একটু ভালো করে বুঝেন, তাহলে এই অনেকেই এই মানে চুজিং দা লেজার ইভেল এই বিষয়গুলো নতুন যারা আছেন ইনাদের হয়তো মাথার উপর দিয়ে যাবে, এগুলো আবার কি বলছে, এটা বুঝেন, তাহলে ব্রায়ানিয়া দেওয়া খুব ইজি হবে। অ্যানালাইসিসটা একটু খেয়াল করে দেখেন। ভেসলিন লাগালে জ্বলছে,
ভেসলিন লাগানো যাবে না। ডাক্তারের কাছে, ভালো করে বুঝেন, আমি আবার বলছি, বারবার বলবো, এটা বুঝতে হবে, পরে ভুল করা যাবে না। ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে ওষুধ নাও, যদি নিই তাহলে কি হবে, আরো কষ্ট বেড়ে যাবে, তাহলে ওখানে যাওয়ার দরকার নাই। পানিতে ডুবালে কষ্ট কিছুটা ভালো হয়, কিন্তু কমে না। যে একবারে কমে যেত তাহলে লাইট হয়ে যেত, কিন্তু কমে না। এই জন্য সে কি করছে, ওগুলা ভ্যাসলিনও লাগাতে চায় না, ডাক্তারের কাছে যাইতে চায় না, সে পানিতে পা চুবায়ে রাখতে চায়। এটাই হলো চুজিং দ্য লেজার এভেল। লেজার এভেল আমাদের রুব্রিক্স আছে, বন্ধ করে দিয়েছি। চুজিং দ্য লেজার এভেল এর ইয়ে কি, রুব্রিক্সটা কি হয়ে গেল? চুজিং দ্য লেজার এভেল এর ইয়ে কি, এসকেপ অ্যাটেম্প নাকি চুজিং, আমি ভুলে গেলাম যে। হ্যাঁ স্কেপ দিয়ে ঠিক আছে। হ্যাঁ এসকেপ অ্যাটেম্প না, এসকেপ অ্যাটেম্প, এসকেপ অ্যাটেম্প দেখি। ফেয়ার সাফারিং চুজ দ্য লিজার এভেল। ফেয়ার সাফারিং, সরি, ফেয়ার সাফারিং টু সরি, যখন খুঁজে পাবেন না তখন এটাই ভরসা। লেসার এভেল, এল এল ই ডবল এস ই আর। আচ্ছা, চুজিং দ্য লেজার এভেল তো ইয়ার রুব্রিক্স না, এমএল সেগালের রুব্রিক্স না, ভুলে গেছিস? স্যার এটা ইমেল সেগেলের বানানো রুবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, স্কেপ এখানে পাওয়া যাবে না, এটা ইমেল সেগেলের রুল। আমিও ভুল বলতেছি, আসলে আমাদের হয়ে গেছে কি, মানে এগুলা ইউজ করে করে এমন হয়ে গেছে যে কোথায় থেকে কি আসছে সেটা আর নাই। আচ্ছা, চুজিং দ্য লেজার এভেল আমি এই পুরো রুব্রিক্সটা দিয়ে দিবনি, আমার এখন মনে পড়ছে না, আমি এইটুকুই আছে। চুজিং লেজার এভেলের ইয়েটা হচ্ছে এরকম, কন্টেস্টটা এরকম যে আমার দুটাতেই ক্ষতি হয়। তো এই ব্রাইনিয়া কি করে, ব্রাইনিয়া বার্গেনিং করে, বার্গেনিং আবার আপনাদেরকে বোঝাতে হবে, নতুন যারা আছেন তাদেরকে না বোঝালে হবে না। বার্গেনিং করে মানে তারা হিসাব করে যে এখানে গেলে আমার 100 টাকা ক্ষতি হবে, এখানে গেলে আমার 20 টাকা ক্ষতি হবে, তখন ব্রাইনিয়া করবে কি, ওই 100 টাকা ক্ষতির জায়গায় যাবে না, 20 টাকা ক্ষতির ইয়েটা নেবে। 20 টাকা ক্ষতি যেখানে হয় সেটাকে সে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এর খুব সিম্পল ভাবে বুঝে রাখেন, আমি এটাকে আরো বিস্তারিত ভাবে বুঝাই দিব। ঠিক আছে, এইটুক খালি মাথায় রাখেন। তাহলে এ কি করলো, পানি দিয়েও কমতেছে না, পুরোপুরি তো ভালো হচ্ছে না, আবার ডাক্তার বা ওই ভেসলিন লাগালে বেশি ক্ষতি হচ্ছে, সে ওটাকে বাদ দিয়ে যেটা কম ক্ষতি হচ্ছে সেটাই সে নিচ্ছে। এই কারণে এটা চুজিং দ্য লেজার এভেল। তো ম্যানেজ করা মানে বার্গেনিং করা, এই বার্গেনিং হলো ব্রাইনিয়ার কোর। বার্গেনিং হলো কোর। ব্রাইনিয়ার আরেকটা কি আছে, স্কেপ অ্যাটেম্প, উইন্ডো ফ্রম, উইন্ডো দিয়ে যায়। আমি এটাও ব্যাখ্যা দেবো, মানে ব্রাইনিয়ার 3-4টা জিনিস আছে খুবই মজার, এই 3-4টা জিনিস যদি বোঝা যায় তাহলে একদম চুরিতে ব্রাইনিয়া একদম উড়াই দেওয়া যায় আর কি। ঠিক আছে, এই এই বাচ্চার এই অ্যাটিটিউডটাকে বলে হচ্ছে, এই যে এটা আমি দেখাই, স্কেপ অ্যাটেম্প, স্কেপ স্কেপ অ্যাটেম্প উইন্ডোজ ফ্রম, স্কেপ অ্যাটেম্প উইন্ডোজ ফ্রম, এটা কি লিখে নিতে পারেন, স্কেপ অ্যাটেম্প উইন্ডোজ ফ্রম, মানে ওই যেটা বললাম, মানে বড় ক্ষতি হচ্ছে ভেসলিন লাগায়, ডাক্তারের কাছে যে আরো বেশি ক্ষতি হচ্ছে, এর থেকে বরং 1 বালতি গরম পানির মধ্যে পা চুবায় রাখি। পা ডুবানো, পা ডুবিয়ে রাখা হলো জানালা দিয়ে পালানোর মতন। আপনি যদি ডাক্তারের কাছে যেতেন তাহলে সেটা হতো ডোর দিয়ে যাওয়া, অরিজিনাল যাওয়া, তাই না? আপনার অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, মানে একদম ডোর, মূল দরজা, দরজা দিয়ে যদি যাই তাহলে আমার চুরি ধরা পড়বে, সামনে পুলিশ দাঁড়ায় আছে। আবার ডাক্তারের কাছে যাওয়া এবং ভ্যাসলিন লাগানো তো অনেক কষ্টের, এর থেকে বরং কিছুটা, মানে কিছুটা ভালো, কষ্ট সহ্য করা এবং ওই পা ডুবিয়ে জানালা দিয়ে পালিয়ে যাওয়া, বা জানালা দিয়ে পালিয়ে যাওয়া। জানালা দিয়ে যদিও পালাতে গেলে একটু একটু এদিক ওদিক লাগবেই, একটু সাফারিং হবে, কিন্তু আমার ওই ওই লেভেলের ক্ষতি তো হবে না। এইভাবে হিসাব নিকাশ করে, এই হিসাব নিকাশ করাটাই হলো ব্রায়ানিয়ার বার্গেনিং। বার্গেনিং
ব্রাইনিয়াতে ঢোকার একটা অন্যতম চাবি, খুবই অন্যতম চাবি বার্গেনিং। আমি বার্গেনিং নিয়ে বুঝাবো, অবশ্যই বুঝাবো। বার্গেনিং খুবই ঠান্ডা মাথায় বুঝতে হয়। আমরা তো এমনি বার্গেনিং এর যদি বাংলা করে ফেলি দর কষাকষি, সেটাও ঠিক আছে, কিন্তু কি সেটা সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা একদম মনের মধ্যে গেঁথে নেন, মাথার মধ্যে গেঁথে নেন। ব্রাইনিয়া বাচ্চাদের লাইট ডিজায়ার থাকে না। এরা কখনোই জিজ্ঞাসা করবে না এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমাকে কি করতে হবে, তারপরে এটা কি রকম হবে, হ্যাঁ ওটা কি, ওর এটা কি লাগাতে হবে কিনা, এরকম কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু স্ট্যামোনিয়াম বাচ্চা আপনার সাথে যদি ফ্রি হয়ে যায়, তাহলে দেখবেন যে শতটা কোশ্চিন করবে এই টাইপের। আঙ্কেল এটাতে কি হয়, এরকম করলে কি হয়, আচ্ছা আঙ্কেল আঙ্কেল আমি কি এরকম করতে পারবো, আচ্ছা আমি কি ওটা খেতে পারবো, আমি কি ওটা লাগাতে পারবো, তা মানে প্রশ্নের পর প্রশ্ন করবে। কেন করবে? কারণ তাদের মধ্যে আছে ফেয়ার ডার্ক অফ, ফেয়ার ফেয়ার ডার্ক অফ, লাইট ডিজায়ার ফর, অ্যাংজাইটি ডার্ক ইন। এই কারণে তারা করবে। ডার্কে আছি তো, জানার জন্য কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। কিন্তু অ্যাংজাইটি, ফেয়ার, ডার্ক, লাইট এর কোনোটাই আপনি ব্রায়ানিয়ার মধ্যে পাবেন না, কোনোটাই আপনি ব্রায়ানিয়ার মধ্যে পাবেন না। এগুলা নিয়ে ব্রায়ানিয়ার কিছু আসা যায় না। শুধুমাত্র একটাই কথা, সেটা হলো ফেয়ার সাফারিং অফ, আমার কষ্ট হওয়া যাবে না। এবার আমি একটু বলি যে সাফারিংটা কি, সাফারিং মানেটা কি। সাফারিং, সাফারিং অর্থটা কি? সাফারিং, সাফারিংটা হচ্ছে কি? সাফারিং হলো ব্যথা, হ্যাঁ ব্যথা, মর্মবেদনা, মর্মপীড়া, এগুলো ডিকশনারি অর্থ। বেদনা, চরম দারিদ্রতা, মুশকিল, ঠিক আছে, অপূর্ণতা, খুঁত ত্রুটি, এগুলো হলো সাফারিং এর অর্থ। আপনারা ডিকশনারিতে এই অর্থগুলাই পাবেন। তো সাফারিং কখন নেবেন? সাফারিং এর তিনটা বৈশিষ্ট্য থাকলে আপনারা সাফারিং নেবেন। তিনটা বৈশিষ্ট্য, কয়টা? তিনটা। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে পেন, যা ইনজুরি থেকে আরো গভীর থেকে গভীরতর। ইনজুরি কেটে গেল, একটু ছেদ হয়ে গেল, সেখানে যত না যন্ত্রণা, তার থেকে আরো গভীর থেকে গভীরতর, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানসিক বা ইমোশনাল অশান্তি, মানসিক বা ইমোশনাল অশান্তি। আর তিন নম্বর হচ্ছে অসহায়ত্বের একটা অনুভূতি, অসহায়ত্বের অনুভূতি ব্যক্তি অনুভব করবে, তা অবধারিত বা অনিবার্য বা অপরিহার্য, এবং কোনোভাবে এটা থেকে বাঁচা যাবে না। খাঁটি বাংলায় বললে বলা বলা হবে যে তাকে ভোগা বা ভুগতে হবে। তাহলেই এই ভোগা বা ভুগতে হবে ভাবনা যখন আপনার পেশেন্টের মধ্যে পাবেন, তখন আপনার সাফারিং এর কথা ভাববেন। ঠিক আছে, এটা হলো সাফারিং। ঠিক আছে, আর বার্গেনিং এর কথা একটু বলি, বার্গেনিং এর কথা না বললেই নয়। বার্গেনিং মানে কি বললাম? বার্গেনিং মানে হলো দর কষাকষি করা। দর কষাকষি আমরা কাকে বলি? যখন কোনো জিনিস ক্রয় বিক্রয় করা হচ্ছে, ধরেন যে এই এই স্ট্যান্ডটা আমি বেচবো, আর বাড়ি ভাই হচ্ছে এটা কিনবে, তখন আমাদের দুইজনের মধ্যে যে কথাবার্তা হবে, যে দর কষাকষি হবে, ঠিক আছে, দর কষাকষি হয়ে একটা সওদা হলো, একটা কনক্লুশনে আসলো, মূলত এটাই হলো বার্গেনিং। তার মানে বার্গেনিং এ দুইটা পক্ষ থাকতেছে, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। ঠিক আছে, তো বার্গেনিং হলো এক ধরনের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, যেখানে দুই পক্ষের সম্মতি বা ইচ্ছা অনুসারে কোনো বস্তুকে তার মনের মতন রেটে বিবেচনা করা যায়। এতে দুই পক্ষের পুরোটাই প্রচেষ্টা থাকে সর্বোচ্চ কম রেটে নেওয়া যায়। মানে বিক্রেতাও চাইবে যে সর্বোচ্চ তার লাভ করতে, আর ক্রেতাও চাইবে যে সবচেয়ে কত কম দামে কেনা যায়। মানে দুইজনেই কিন্তু লাভের হিসাবটা করবে। যে কিনবে সেও চাইবে তার লাভ, যে বেচবে সেও চাইবে তার লাভ। ঠিক আছে, তো এই বার্গেনিংটাকে আমরা বিভিন্ন জায়গায় নিই, কথাবার্তায় নিই, দর কষাকষিতে নিই, দ্রব্য মূল্যে নিই। এটা হলো খুব সিম্পল ভাবে আমি বার্গেনিং এর অর্থ করলাম, কিন্তু একটু গভীর ভাবে বুঝতে হবে বার্গেনিং। ঠিক আছে, গভীর ভাবে কিভাবে বুঝবো? ধরেন আপনি বাজারে গেলেন একটা কাপড় কিনতে,
তা আপনি কি খুঁজবেন? আপনি আপনার জন্য বেস্ট, ধরেন আমি এই জামাটা, এই জ্যাকেটটা কিনতে গেলাম, আমি গেলাম যে আমার পছন্দ হয়ে গেল, এটা আমার কাছে মনে হয় না আমার একদম হেভি হচ্ছে, ফিট হচ্ছে, এটা আমার জন্য বেস্ট। আমার মন অনুযায়ী, আমার মত অনুযায়ী, আমার মস্তিষ্কে সেট করা কোয়ালিটি বা আমার কাঙ্ক্ষিত কোয়ালিটির এটা এটা আমার কাছে বেস্ট, বেস্ট ম্যাচিং আমার জন্য। এবার আমার এটা ম্যাচিং হয়ে গেল, এইটা আমি সিদ্ধান্ত নিলাম এটা নিব। এবার আমি দোকানকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটার দাম কত, বললো যে 1000 টাকা। এবার তখন আমি কি করলাম, এটা একটা ইমেজ মনের মধ্যে নিয়ে বা একটা ছবি তুলে নিয়ে আমি আরো 10টা দোকানে গেলাম। 10টা দোকানে কেন গেলাম? যে এই কাপড় কোন দোকানে আরো কম দামে পাওয়া যাবে, কোন জায়গায় রেটটা আরো কম পড়বে, এবং যেখানে আমি 5 টাকা কম পাবো আমি সেখানেই নিব। এটাই হলো বার্গেনিং। ঠিক আছে, এটাই হলো বার্গেনিং। তাহলে আমরা বার্গেনিং কে যদি কনক্লুশন করি, আমরা যদি একটা অনুসিদ্ধান্তে আসতে যাই, তাহলে বার্গেনিং হলো সবচেয়ে বেস্ট জিনিসটা আমার দরকার এবং সবচেয়ে কম খরচে। তো ডিজিজ কন্ডিশনে একজন রুগী যখন আমাদের কাছে আসে, আমরা তার মধ্যে বার্গেনিং যখন খুঁজে পাই, তখন আমরা ওই রুগীর মধ্যে দেখতে পাই রুগী কি কি বিষয় নিয়ে বার্গেনিং করে। এক হলো তার ওষুধ নিয়ে করবে, তার চিকিৎসা নিয়ে করবে, তারপর হচ্ছে চিকিৎসকের ফিস, সে কত টাকা নেয়, ওষুধের দাম, হ্যাঁ, এগুলা নিয়ে বার্গেনিং করবে। তো এই বিষয়গুলো নিয়ে রুগী ডাক্তার বা তার কম্পাউন্ডার বা অ্যাটেন্ডেন্স তার সাথে কথাবার্তা বলে দর কষাকষি করবে। তার কাছে যদি মনে হয় যে ডাক্তারের প্রেসক্রিপশন করা মেডিসিনের দাম বেশি, তখন সে ডাক্তারের সাথে বা তার স্টাফের সাথে কথাবার্তা বলে দরকার, ডাক্তার সাহেব একটু কম রাখেন, আপনি তো অনেক বেশি ওষুধের দাম নিচ্ছেন, ওষুধের দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি একটু কম রাখেন। ঠিক আছে, এরপরে হয়তো বলবে যে ডাক্তার সাহেব আপনার কাছ থেকে আমি শুধু ওষুধটাই নিব, আমাকে লিখে দেন, আমি বাহির থেকে কিনে নেব। ঠিক আছে, এভাবে কি সম্ভব? আপনি আমাকে শুধুমাত্র কনসালটেন্সি করবেন, আমি ওষুধটা বাহির থেকে নিয়ে নেব। আর না হলে বলবে যে ডাক্তার সাহেব আপনি আপনার ইয়ে রাখেন, কিন্তু ওষুধের দাম, ভালো ওষুধ দিবেন কিন্তু দাম একটু কম রাখবেন। তার মানে কি, এই রুগী চাচ্ছে তার ইচ্ছা অনুযায়ী, তার মন মোতাবেক তাকে ট্রিটমেন্ট করা হোক। রুগী চায় কম বাজেটে ভালো চিকিৎসা পেতে, এই জন্য সে ডাক্তারের সাথে এরকম কথোপকথন, কথাবার্তা বলতে থাকে। যদি তার কাছে মনে হয় যে ডাক্তারের ফি বেশি, তখন হ্যাঁ ডাক্তার সাহেব এটা তো ক্রনিক ডিজিজ না, আপনি 500 টাকা চার্জ ধরেছেন, 300 টাকা রাখেন, প্লিজ রাখেন। রুগীরা প্রায় এসে কি বলে, রুগীরা ডাক্তারের কাছে এসে, আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব আপনার ফি অনেক বেশি, আমার জন্য একটু কমাবেন না, আমার কাছে খুব বেশি মনে হচ্ছে, আমি তো আরো হোমিও ডাক্তারের কাছে গেছি, ওরা তো এত টাকা নেয় না। এটা বার্গেনিং। আপনার ফি অনেক বেশি, আপনি যদি আমাকে আগে ফি সম্পর্কে জানতেন, তাহলে আমি জানাতেন, তাহলে আমি আপনার কাছে চিকিৎসা নিতে আসতাম না, এগুলো বলে রুগীরা এসে। আপনি ফি যদি একটু কম রাখেন, তাহলে আমি আপনার কাছে চিকিৎসা করব, না হলে করব না। এটাও বার্গেনিং। রুগীরা এসে বলে ডাক্তার সাহেব আপনি যে আমার মানে আমি যে মানে আপনি যে আমাকে 1 মাসের ওষুধ দিচ্ছেন, আমার কাছে এটা খুব কম কম মনে হচ্ছে, এবং টাকাও তো বেশি নিয়েছেন, এই এতটুকু ওষুধ 1 মাসে যাবে না, আপনি ওষুধের পরিমাণ একটু বাড়ায় দেন, টাকা নিচ্ছেন নেন, ওষুধের পরিমাণ আমাকে একটু বাড়ায় দেন। এটাও বার্গেনিং। আমার কাছে মনে হচ্ছে যে এই ওষুধ 1 মাস যাবে না, আরেকটু টাকা লাগলে নেন, কিন্তু ওষুধের পরিমাণ বাড়ায় দেন। তো এগুলা হচ্ছে খুবই মানে কমন কথাবার্তা, যেগুলা আমরা পেশেন্টদের সাথে কথা বললে আমরা পাই। তো এগুলা হচ্ছে খুব গ্রস লেভেলের কথাবার্তা, খুব গ্রস লেভেলের কথাবার্তা, মানে ভাষা ভাষা কথাবার্তা। কিন্তু হোমিওপ্যাথি কি সূক্ষ্ম, আমাদেরকে একদম সূক্ষ্ম ভাবনাটা বুঝতে হয়। আমরা ওই বাচ্চা রুগীটার যে জিনিসটা নিলাম, সেটা হলো তার ফিলিংস এর বার্গেনিং। সেই বাচ্চাটা কি করলো, সেই বাচ্চাটা ডাক্তারের ওষুধ খেয়ে এবং ভ্যাসলিন লাগায় তার কষ্ট বেশি হচ্ছে, আর পানি লাগায় কম কষ্ট হচ্ছে। এই জন্য সে কি চিন্তা করলো, যেটাতে তার কাছে বেশি লাভদায়ক মনে হচ্ছে
কম কষ্ট হচ্ছে, কষ্ট তো হচ্ছে, ফেয়ার সাফারিং তো আছে, সাফারিং তো আছে, সে কোনটাকে চুজ করলো লেজার ইভেল, কম জায়গাটা, এটাও কিন্তু একটা বার্গেনিং। তো এই বিষয়গুলা আপনাকে আমাকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি এই জিনিসগুলা ভালো করে বুঝি তাহলে দেখবেন যে আমাদের মেডিসিন নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না, আমরা খুব ইজিলি মেডিসিন প্রেসক্রাইব করতে পারছি। ঠিক আছে?